আঙ্কেল আন্টি খুব খুশি হয়েছে, তাই না? একদম ভাবনার বাইরে ছিল। বাই দ্য ওয়ে, আজ দেখা করার জন্য বাড়িতে হামলে পড়লি কেন? যদি বাড়িতে না থাকতাম? দারোয়ান চাচার থেকে খবর নিয়ে তবেই এসেছি। আর হ্যাঁ, আমি আর ঝাড়বাতি 1 সপ্তাহ ভার্সিটিতে যাব না। ভাবলাম যাওয়ার আগে তোর সাথে দেখা করে যাই। উপমার কথাই ভুরু কুচকাল তিলোত্তমা। জানতে চাইল কেন যাবে না। ওমান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আমি আর উপকাল গ্রামে যাব। আমিও যাব না, দাদি অসুস্থ। আজ রাতেই বগুড়ায় যাব সবাই। কবে আসবো ঠিক নেই। তুই ভার্সিটিতে যাবি না? আমি একটু পর মায়ের কাছে যাব, ভার্সিটিতে যাওয়া হবে না। তিলোত্তমা হতাশ হলো, উদাসীন কণ্ঠে শুধালো, আমি আর রূপ গিয়ে কি করব তাহলে? আমিও যাচ্ছি না, তোরা যেদিন যাবি জানিয়ে দিস। বাড়ি থেকে কিছুটা দূরে আসতে রিক্সা থামিয়ে নেমে পড়ল তিলোত্তমা। কিরে নামলি কেন? চল। তোরা যা, আমার একটু কাজ আছে, কাজ মিটিয়ে তারপর বাড়ি যাব। কি কাজ? পরে জানাবো। আমি আসবো সাথে? প্রয়োজন নেই। নূরেরা রিক্সা নিয়ে যেতে তিলোত্তমা পা বাড়ল নিজ গন্তব্যের উদ্দেশ্যে। চারিদিকে খুশির ছড়াছড়ি, ছোট থেকে বড় কারোর ঠোঁট থেকে হাসি যেন এক পলকের জন্য সরছে না। অন্যদিকে এক কোণে মন খারাপ করে বসে আছে নূর। ঢাকায় থাকলে তো বন্ধু বান্ধবরা আড্ডা দিত, বাকি সময়টুকু অরণ্যর সাথে কথা বলতেই কেটে যেত। কিন্তু এখন যেন সময় কাটছে না। 2 দিন হলো এখানে এসেছে, আজ সকাল পর্যন্ত দিব্যি হলো, এখন কেমন বিরক্ত লাগছে। ছেলেরা সব বাজারে গেছে, মেয়েরা হাতে হাতে কাজ করছে। উপমা আর নূরকে কেউ কাজ করতে দিচ্ছে না। বিরক্ত হয়ে উপমা ঘুমাতে চলে গেছে। সেও গিয়েছিল, কিন্তু ঘুম না আসায় উঠোনের এক কোণে চেয়ার পেতে বসেছে। ফোন হাতে নিয়ে বেশ কয়েকবার অরণ্যকে কল করলো, ধরল না সে। লোকটা ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছে, কথা বলে না আগের মতো, সারাদিনই ব্যস্ত থাকে। নূর বন্ধু মহলের গ্রুপে কল দিতে গিয়েও থেমে গেল। গতবার গ্রামে যাওয়াই দেখেছিল রিদিতা দাদি বাড়ি গেলে ওর সাথে ঠিকমতো কথা বলা যায় না। রূপক তো এমনই চুপচাপ। সুব্রতাকে কল দিলে জীবনও সাথে সাথে পাওয়া যায় না। 20 বার কল দিলে সে একবার রিসিভ করে সালাম দিয়ে সাথে সাথে এক ধমক দিবে। নূর বিড়বিড় করে বলল, অন্তত তিলও তো কল ধরতেই পারে। চোখ বড় বড় করে মুখ হা করে বসে আছে নূর। তার নিজের কানকেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এখন। আজ দ্বিতীয়বারের মতো সুব্রতা প্রথম রিংয়ে কল রিসিভ করেছে, কিন্তু এখন একটাও ছাড়ি দেয়নি। নূর অবাক স্বরে বলল, সুব্রতা, সত্যি এটা তুই? আমি বিশ্বাস করতে পারছি না। ভিডিও কলে আয়। নূর দ্রুত ক্যামেরা অন করলো, সুব্রতা তাই করলো। সুব্রতাকে দেখতে নূরের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। চিন্তিত কণ্ঠে বলল, এই তুই কি অসুস্থ? এই অবস্থা কেন রে তোর? সুব্রতা ভুরু কুচকে তাকালো, ঠিক করে হেসে উঠে বলল, কি অবস্থা? তুই নিজের খেয়াল রাখছিস না, মুখ এমন মলিন দেখাচ্ছে কেন? ঠিকমতো খাস না নাকি? সুব্রতার হাসি ঠোঁট থেকে গেল না, বলল, তোর কপাল বেশ ভালো বুঝলি। কেন? মিনিট 10 আগেই মাথা ব্যথায় মেজাজ খারাপ ছিল আমার, কফিতে 2 চুমুক দিতেই তোর কল। সুব্রতা ভুবন ভুলানো এক হাসি দিল, হাত উঠিয়ে কফির মগটা দেখি বলল, কফি খাবি? ওই তিতা পানি তুই খা, তোর খাওয়া দেখলেই আমার গলাটা যেন তেতো হয়ে যায়। তুই খাস কি করে এসব? তুই তো কখনো খাসনি, তেতো নাকি মিষ্টি জানিস কি করে? রিদি বলেছে। ও খেয়েছিল? ও আমাকে বলেছে এটা অনেক তেতো, ভয়ে আমি আর কখনোই খাইনি। ও বলাতেই তেতো স্বাদ পেয়ে গেলি? অবশ্যই, এই যে তোর মন খারাপ, আমি কিন্তু এটাও বুঝতে পারছি। আচ্ছা, কি করে বুঝলি? আমরা 6 বান্ধবী, 6 দেহ হলেও এক প্রাণ, একে অপরের কষ্ট বুঝবো না? আমরা তো একই স্বভাবের। সুব্রতা দ্বিমত পোষণ করতে নূর কপাল কুচকাল। চোখ দুটো দেখলে যে কেউ বুঝবে সুব্রতার উত্তর তার পছন্দ হলো না। আমরা 6 বান্ধবী হলেও 6 জন আলাদা চরিত্র। আমাদের পছন্দ, চিন্তা ভাবনা, আচার আচরণ সবই ভিন্ন। আমার কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে হয় না, আমরা কি সত্যি এতটা আলাদা? আকাশ পাতাল। ওদের কথার মাঝে কলেজ জয়েন করলো রিদিতা। রিদিতাকে দেখতে নূর ফিক করে হেসে দিল। সুব্রতা বিদ্রুপের কণ্ঠে বলল, কার কাছে রাম চুরি করতে গিয়ে ডান্ডার বাড়ি খেয়ে এলি যে মাথায় বরফ দেওয়া লাগছে? সুব্রতার কথাই হা হা করে হাসতে শুরু করলো নূর। রিদিতা গাল ফুলিয়ে বলল, ফাজলামি করবি না বাল, মেজাজ এমনিতে এভারেস্টে উচ্চতা সমান গরম হয়ে আছে। বাড়িটা কি খুব জোরে পড়েছে নাকি? রাগ তোর খোঁচাখুচি, আমার দুঃখের কাহিনী শোন। কিরে, তোর দাদি কি পটল তুলেছে নাকি? চোখে পানি তো দূরে থাক,
উল্টা মাথায় বরফ দিয়ে বসে আছিস? কেমন নাতিন তুই? সম্পত্তিতে ভাগ দেয়নি বুঝি? এবার শুভ্রতা সশব্দে হেসে উঠল। রিদিতা চিল্লিয়ে বলল, আমার কথা শুনবি, না হলে আমি গেলাম। ঝাড়বাতি একদম চুপ। সম্পত্তি নিয়ে কোনো কথা বলে কাটা খায় নুনে ছিটা দিস না, ওটা পরে দিব। শুভ্রতার কথায় নূর হেসে উঠে বলল, একদম। দিদি, শুরু কর তোর হাসির মানে দুঃখের কাহিনী। নূর বলতে না বলতেই রিদিতা বলতে শুরু করলো, গ্রামে এসেছি পর থেকে যার সাথেই দেখা হচ্ছে সে বলছে, আয় হায়, এটা মাতবরের নাতিন না? ও মা, কত পিচ্ছিকালে দেখেছিলাম। এই, আমাকে চিনছো? এটা তো স্বাভাবিক, এতে এত রাগের কি আছে? রাগের কি আছে? পুরোটা শোন, তবেই বুঝবি। তারপরে বলতে শুরু করে, মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিচ্ছেন না কেন? আমার কাছে ভালো পাত্র আছে। ঢাকায় তো পড়াইতে গেলে একটা সিঙ্গেল পোলাও পাই না, আর গ্রামে আসছি পর থেকে বিয়ের প্রস্তাব। ওনারা এত ছেলে পায় কই থেকে শুনি? আমি ডেম শিওর এরা ছেলে পাচার করে, নইলে এত বিয়ের বয়সী ছেলে আসে কোত্থেকে? মেয়ে দেখলেই বলে বিয়ে দেন। গ্রামে কি মেয়ে নাই? তো এতে সমস্যা কি? এত এত ছেলের মধ্যে একটাকে ধরে নিয়ে বিয়ে করে ফেল। আমাদেরও ভাগনা ভাগ্নির মুখ দেখতে মন চাইতো নাকি? এই, ভুলে আমার বাপের মতো কথা বলবি না। আমি মাথায় ওনার কারণেই বরফ দিয়ে বসে আছি। ওমা, আঙ্কেল আবার কি করলো? কি করেননি সেটা বল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাত্র বাথরুম থেকে বের হয়েছি, আর দেখি বাপ আমার ওয়েট করছে আমার সাথে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। কোত্থেকে নাকি কোন ঘটক বিয়ের প্রস্তাব দিছে। আমার দাদি তো বেজায় খুশি। বাড়ির বুড়ো থেকে শুরু করে লেদা যা আছে সবাই চায় আমি যেন ছেলের সাথে দেখা করি। তারপর কি করলি? দেখা করেছিস? আমার কি পাগল পাইছে? আব্বা চানের কথা এমন চিল্লানি দিছি যে আব্বা আমার সেই যে কাকাকে নিয়ে বাজারের জন্য বের হয়েছে এখনো বাড়িতে আসে নাই। দাদিও ঘরে গিয়ে ঘাপটি মেরে বসে আছে। এখন মা আমাকে কথা শোনাচ্ছে যে আমার ভয়ে নাকি তারা বাড়ি আসছে না, আর তার শাশুড়ি নাকি আমার ভয়ে আরেকটু হলে মিডিয়া হার্ট অ্যাটাক করতো। কি এক ঝামেলা বলতো। রিদিতার কথায় পেট চেপে খিলখিল করে হেসে উঠল শুভ্রতা আর নূর। হাসি যেন থামছে না। হাসতে হাসতে নূরের ফর্সা মুখখানাও লাল বর্ণ ধারণ করেছে ইতিমধ্যেই। অন্যদিকে রিদিতা গাল ফুলিয়ে বান্ধবীদের হাসি দেখে যাচ্ছে। নূর কল কাটতে দেখল উপমা ঘুম থেকে উঠে ওর দিকেই আসছে। উপমা ঘুমো ঘুমো চোখে হাঁটতে হাঁটতে হঠাৎ ওষ্টা খেয়ে নূরের ওপর গিয়ে পড়ল। আর নূর টাল সামলাতে না পেরে চেয়ার থেকে ধপাস করে মাটিতে পড়ে গেল। ব্যথে কুকিয়ে উঠল দুজনেই। ফুফাতো বোন ফিয়া আর জোহা এসে দ্রুত ওদের উঠালো। সবারই কারোর হাসির শব্দে ঘুরে দেখল ওমান ওদের দিকে চেয়ে হাসতে হাসতে আসছে। নূর বেশ বিরক্ত হলো। গেম খেলতে গেলে এমনই সময় দিন দুনিয়ার খেয়াল থাকে না, আর যেই না ওরা পড়ে গেল অমনি এই লোক লজ্জা দিতে হাজির। নূর আর উপমার এবার ব্যথার চেয়ে রাগই বেশি অনুভব হলো। নূর বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলল, ওমান ভাই, প্রতিবার এমন সময়ই কই থেকে প্রকট হয় রে বোন? যখনই ইজ্জতের প্লাস্টিক হয় তখনই দেখি এই ব্যাটাই গড়াগড়ি খেয়ে হাসতে হাসতে হাজির হয়। জাস্ট বিরক্তিকর। মেজাজ এমন খারাপ লাগছে না, মন চাইছে ধাক্কা মেরে পাশের পুকুরে ফেলে দেই। উপমার কথাটা বলতে উমান নিজের অসাবধানতার বশে পা পিছলে পাশের পুকুরে ধপাস করে পড়ল। নূর আর উপমার খুশি তো এবার আকাশ ছুঁই ছুঁই। যাক, লজ্জায় এখন আর এই লোক তাদের পড়ে যাওয়া নিয়ে স্বাধীন খ্যাপাতে আসবে না। মুহূর্তের মধ্যে বাড়ির সকলে এক এক করে হেসে উঠল। আর এদিকে উমান করুণ চোখে সকলের মুখের দিকে তাকাতে লাগলো। এভাবে পরে যে তার শখের ফোনটা নষ্ট হয়ে গেল, এই দুঃখে তার এবার হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে। আজ ওমানের বিয়ে, সারা বাড়িতে তোড়জোড় চলছে বেশ ভালোভাবেই। ভাই বিয়েতে নূর খুশি হলেও মনটা থেকে থেকে বিষণ্ণতায় ভুগছে। গ্রামে আসার পর থেকে অরণ্যর সাথে ঠিকমতো কথা হয় না নূরের। দুদিন যাবৎ কল দিলেও ধরছে না। অনেকগুলো কল আর মেসেজ দিলেও তা সিন পর্যন্ত করেনি অরণ্য। অরণ্যকে প্রথম প্রথম ব্যস্ত মনে হলো, এখন মনে হচ্ছে অরণ্য তাকে ইগনোর করছে। কিন্তু কেন? অরণ্য কি তাকে আর আগের মতো ভালোবাসে না, নাকি সে সম্পূর্ণটাই মোহ ছিল? পরশু ঢাকা ফিরতে সে সবার আগে অরণ্যর সাথে দেখা করবে। কে এত ব্যস্ত যে তার সাথে কথা বলতেও 2 মিনিটও সময় পাচ্ছে না? নিকশ কালো অন্ধকার ছাদে দাঁড়িয়ে আছে নূর। এ সময় কেউ ছাদে আসবে না সে জানে। গ্রামের মানুষের রাতের বেলায় এক প্রকার চাঁদ ভীতি আছে। তাদের মতে রাতের বেলা ছাদে জিনভূত ঘুরে বেড়ায়।
নূর ভূত বলতে ভয় পেল অজানা কারণে আজ ভয় করছে না। সে তো অনুভূতিহীনভাবে আকাশ দেখতে ব্যস্ত। চোখ থেকে পানি ঝরছে অযোধ্যারায়। সে কেন কাঁদছে তা ঠিক ঠাউর করতে পারছে না। বন্ধুত্ব হারানোর কষ্টে নাকি ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্টে। মাথা নিচু করে উঠানের দিকে একবার তাকালো সে। পরিবারের বড়রা সবাই যেখানে বসে গল্প করছে। মায়ের হাস্য উজ্জ্বল মুখখানার দিকে দীর্ঘক্ষণ চেয়ে রইল নূর। কাঁধে কারোর হাতের স্পর্শ পেতেই ঘুরে দাঁড়ালো নূর। উপমাকে দেখতেই 1 সেকেন্ডও ব্যয় না করে জড়িয়ে ধরল তাকে। হাউমাউ করে কাঁদতে লাগলো। এতটা কষ্ট সে কখনোই অনুভব করেনি। সৃষ্টিকর্তা যেন তার হৃদয়টাকে বেশ নির্দয়ভাবে ভেঙে গড়িয়ে দিল মুহূর্তেই। নূরকে এভাবে কান্না করতে দেখে অনেকটাই ঘাবড়ে গেল উপমা। টাল সামলাতে না পেরে পরিচিতি নিয়েও নিজেকে সামলে নিল। নূরের মাথায় হাত বুলিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, নূর, এই নূর, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? নূর কথা বলছে না, শব্দ করে কেঁদেই চলেছে। কি এক ঝামেলা! এখন যদি কেউ ছাদে এসে তাকে এই অবস্থায় দেখে তাহলে বাড়িতে কি জবাব দিবে সে? নূর কিছুই বলছে না। নূরের কান্নায় উপমার ভয়ে হাত পা কাঁপছে। কেমন হলো যে এভাবে কাঁদছে নূর? ঘাড় ঘুরিয়ে একবার দরজার দিকে তাকালো সে। না, কাজিনরা কেউ আসেনি উপরে। এবার উঠানের দিকে চেয়ে দেখলো বড়রা কেউ আবার ওর কান্নার আওয়াজ শুনতে পায়নি তো। সকলে উঠানে আগের মতোই বসে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। ভয়ে গলাটা যেন শুকিয়ে আসছে। নূরও কোনোরূপ জবাব দিচ্ছে না। কি করবে সে? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আরেকবার নূরকে ডাকলো। এই ঝাড়বাতি, ছাড় আমাকে, দেখি কি হয়েছে, কি কাঁদছিস কেন? দেখ না, বললে কিন্তু আমি এখনই শুভকে কল করে জানাবো। বোন আমার, শান্ত হ প্লিজ। কি হয়েছে বল আমাকে। নূর এবার ছেড়ে দাঁড়ালো। সে যেন নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটাও হারিয়ে ফেলেছে। না, আর দাঁড়ানো সম্ভব হচ্ছে না। নূর ছাদের রেলিং ঘেঁষে ধপ করে বসে পড়ল। উপমাও নূরের সামনে বসলো। এক হাত নূরের কাঁধে আর এক হাত নূরের মাথায় রেখে চিন্তিত কণ্ঠে বলল, দোস্ত, কি হয়েছে? কাঁদছিস কেন? কান্নার ফলে নূর কথা বলতে পারছে না। কথাটা যেন সব গলায় আটকে আছে। নূর বহু কষ্টে বলল, ফোন। উপমা দ্রুত নূরের হাত থেকে ফোন কেড়ে নিল। দ্রুত 6 বান্ধবীর একে অপরের ফোনের পাসওয়ার্ড জানাই ফোন আনলক করতেই কষ্ট হলো না। ফোন আনলক করতে ভেসে উঠল দুজন ছেলেমেয়ের ছবি। উপমার চোখ দুটো বিশ্বাস করতে চাইল না। তার মনটাও যেন তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, এটা ভ্রম, সে ভুল দেখছে, এটা মিথ্যে। তার বান্ধবী এমন করতেই পারে না। সে বারবার ছবিগুলো দেখতে লাগলো। সে মনোযোগ দিয়ে দেখতে লাগলো যদি বোঝা যায় এগুলো এডিটেড কিনা। কিন্তু না, এগুলো আসল ছবি বলেই মনে হলো তার কাছে। তারপরে সে নূরের কাছে আরেকটু এগিয়ে গিয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না এটা সুব্রতা। আমারও তোকে এত বছর ধরে চিনি। আমাদের সম্পর্ক কি এতটাই ঠুনকো? বিশ্বাস রাখ নূর, কোনো কিছু সম্পর্কে পুরোটা না জেনেই রিয়েক্ট করা উচিত না। আমরা ঢাকায় গিয়ে ওদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করব। নূর আচমকাই উপমাকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। ধাক্কার ফলে উপমা পড়ে গিয়ে কোনোইতে বেশ ব্যথা পেল। কিন্তু এই ব্যথাটাকে বন্ধুত্ব শেষ হওয়ার ভয়ের থেকেও বেশি গভীর মনে হলো তার না। নূর চিৎকার করে বলল, কি জিজ্ঞেস করবো আমি? কতদিন ধরে তোদের সম্পর্ক? কিভাবে শুরু হলো? কতটুকু এগিয়েছে? এসব জানতে চাইবো আমি, নাকি জিজ্ঞেস করব আমার সাথে কেন এমন গেম খেললো? সুব্রতা কখনো মিথ্যা বলে না নূর, এটা তুইও জানিস, আমিও জানি, বন্ধু মহলে সবাই জানে। সুব্রতকে প্রশ্ন না করলে সে অনেক কথাই শেয়ার করে না, এটা অবশ্যই কারো অজানা নয়। উপমা আর প্রত্যুত্তর করল না। বিশ্বাস অসীম না হলে সম্পর্ক শেষ হয়ে যায়। তার ভাবতেও কষ্ট হচ্ছে এভাবে বন্ধুত্বটা শেষ হয়ে যাবে। তবে কি সুব্রতার সেদিনের কথাই সত্যি ছিল? তাদের বন্ধুত্ব কি শেষ? তবে ঘড়ি কাটার রাত 3টা ছুঁই ছুঁই। এ সময় গ্রাম থাকে নিস্তব্ধ নিঝুম। ঝিঝি পোকার আওয়াজটা প্রখরভাবে কানে লাগছে। কপালে হাত রেখে বিছানায় শুয়ে আছে নূর। চোখে বিন্দুমাত্র ঘুম নেই, চোখ দিয়ে পানি পড়ছে অবিরত। তখনকার দেখা ছবিগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। একটা ছবিতে অরণ্য সুব্রতাকে কোলে নিয়ে হাঁটছে, আর সুব্রতা চোখ বন্ধ করে রেখেছে। একটা ছবিতে অরণ্য সুব্রতার মাথায় এক হাত রেখে দাঁড়িয়ে সুব্রতার দিকে চেয়ে আছে, আর সুব্রতা সেও তার মাথায়
রাখা অরণ্যের হাতটা ধরে মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে। একটা ছবিতে অরণ্য আর সুব্রতা পাশাপাশি চেয়ারে বসা। সুব্রতা চোখ বন্ধ করে অরণ্যর কাঁধে মাথা রেখে বসে আছে। তার মন মস্তিষ্ক কোনোভাবেই মানতে চাইছে না সুব্রতা তার সাথে কিংবা বন্ধু মহলের কারোর সাথে খারাপ হোক এমন কিছু করবে। নূর উঠে বসলো, ঘাড় ঘুরিয়ে পাশে ঘুমিয়ে থাকা উপমার দিকে তাকালো। মনে পড়ল নূর আর উপমার তখনকার সকল কথোপকথন কয়েক ঘন্টা আগে। তুই আমাকে ওয়াদা কর। উপমা মাটি থেকে উঠে দাঁড়ালো, তটস্থ হয়ে বলল। কি? নূর দু কদম এগিয়ে উপমার কাছে এসে দাঁড়ালো, ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, ওয়াদা কর তুই আমার পক্ষে, আমার সাথেই থাকবি, ওর পক্ষে যাবি না। তুই কি পাগল হয়ে গেছিস? এখানে পক্ষে এলো কোথা থেকে? আমরা কি আলাদা? নূর, তুই না বলতি আমরা 6 দেহ 1 প্রাণ? নূর তাচ্ছিল্যপূর্ণ এক হাসি দিয়ে বলল, ছিলাম? আমার মনে হয় না। কয়েকদিন আগেও নিজেই বলেছে আমরা আলাদা, আমাদের স্বভাবে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। আজ দেখেও নিলাম আমরা সত্যিই আলাদা। আমি শিওর সুবি ওইভাবে বলেনি, বরং তোর মন মানসিকতা এখন এমন যে তুই সোজা স্বাভাবিক কথাও অন্যভাবে নিচ্ছিস। তুই এত কিছুর পরেও আমার পক্ষে, তোর বোনের পক্ষে না বলে ওই সুব্রতার পক্ষে বলছিস? সুব্রতা? ও এখন সুব্রতা হয়ে গেল? আগে তো সুবি ডাকতি। আচ্ছা নূর, তোর কি একবারও সুব্রতার ওপর বিশ্বাস করতে মন চাইছে না? নূর চুপ রইল। উপমার বুকটা ধক করে উঠল। শেষ? তার বন্ধুমহল শেষ? এবার? উপমার চোখ দিয়েও অশ্রু ঝরতে শুরু করলো। নূরকে নিজের দিকে জোর করে ঘুরিয়ে বলল, তোর কি এত বছরের বন্ধুত্বের প্রতি বিন্দু মাত্র ভরসা নেই? এই কি আমাদের বন্ধুত্ব? তবে লিপি কেয়ার বন্ধুত্ব আর আমাদের বন্ধুত্বে কি তফাৎ রইল নূর? একটু মাথা ঠান্ডা রেখে ভাব। সুব্রতা এমন না। আমার বিশ্বাস এদিকে কিছু না কিছু ঘাবলা আছে। তোকে এই ছবিগুলো কে দিয়েছে নূর? আমাকে বল। আমাদের মধ্যে তো এই পর্যন্ত কত সমস্যা হয়েছে, তাই বলে কি আমরা সম্পর্ক শেষ করেছি? প্রতিবারের মতো এইবারও আমরা 6 বান্ধবী একসাথে থাকলে সব সমস্যা সমাধান করতে পারবো। প্লিজ নূর, দোস্ত আমার, পাগলামি করিস না। নূর শান্ত দৃষ্টিতে একবার তাকালো উপমার দিকে। নিজেকে তৈরি রাখ উপো, আমাদের বন্ধুমহল অবশেষে ভাঙতে চলল। নূর পা বাড়ালো সিঁড়ির দিকে। উপমা যেন পাগল প্রায় হয়ে গেল। হন্তদন্ত হয়ে নূরের সামনে গিয়ে দাঁড়ালো। দোস্ত, নূর, এসব কি বলছিস? আমাদের এত বছরের বন্ধুত্ব এভাবে রাগের মাথায় শেষ করিস না। একটু ঠান্ডা মাথায় ভাব। আমরা তো জানি আমাদের সুবি কেমন। ও এমন খারাপ কাজ কখনোই করবে না নূর। নূর করুণ দৃষ্টিতে তাকালো উপমার দিকে। তারও তো কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু অরণ্যর বেইমানি সে মানতে পারছে না। সুব্রতা কি করে পারলো সে? বেস্ট ফ্রেন্ড হয়ে বেস্ট ফ্রেন্ডের ভালোবাসার মানুষটাকে কেড়ে নিল। বুক কাঁপলো না? উপমার কান্নারত চেহারার দিকে আর তাকালো না নূর। চুপচাপ ঘরে এসে চোখ বন্ধ করে শুয়ে রইল। এখন নূর উঠে অজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। অশান্ত মনটাকে শান্ত করার উপায় আর তার কাছে এখন নেই। মোনাজাতে কান্নায় ভেঙে পড়ল সে। সে চায় না তার প্রিয় বন্ধুমহলটা এভাবে ভেঙে যাক। সুব্রতার বাড়ির মেন দরজায় দাঁড়িয়ে আছে নূর, উপমা, রিদিতা আর রূপা। নূর উপমাকে বলল কলিং বেল বাজাতে। উপমা বিরক্তি দিতে শব্দ করে রিদিতার দিকে তাকালো। নূর চুপচাপ দাঁড়িয়ে ওদের দেখছিল। সেদিনের কথার পর থেকে উপমা আগে থেকে অনেক বেশি চুপচাপ থাকে। নূরের কথায়ও বেশ বিরক্তবোধ করে। নূর ওর এই ব্যবহার গায়ে মাখায় না। তার মধ্যে সুব্রতার আসল রূপ জানতে পারলে সে এমনি ঠিক হয়ে যাবে। কলিং বেল বাজাতে দরজা খুলল রেনু। প্রতিবারের মতো রেনু আজ হাসলো না। তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। ওদের দেখলে রেনুর চোখে জল টলমলো করতে লাগলো। রূপা কর্কশ গলায় প্রশ্ন করলো, সুব্রতা বাসায় আছে? রেনু রূপার কথায় একটু না বরং অনেকটাই অবাক হলো। সে কখনোই ওদের দেখেনি সুব্রতাকে সুব্রতা বলে ডাকতে। সবসময় সুভি বলেই তো ডাকে ওরা। রূপা কঠিন গলায় আবার বলল, কি হলো, জবাব দিচ্ছ না কেন? রূপার ধমকে রেনু কিছুটা কেঁপে উঠল। হাত উঠিয়ে সুব্রতার ঘরের দিকে দেখে ভয়ে ভয়ে বলল, আপামনি ঘরেই আছে। ওরা জবাব পেতে সিঁড়ি বেয়ে সুব্রতার ঘরের কাছে চলে গেল। দরজা ভেতর থেকে বন্ধ। বেশ অনেকক্ষণ করাঘাত করার পর ভেতর থেকে কাঁচ ভাঙার শব্দ হলো। মিনিট 2-এর মধ্যেই সুব্রতা ঘরের দরজা খুলল। দরজা খুলতেই
সুব্রতা চোখ ডলতে ডলতে বলল, কি সমস্যা তিলো? কতবার বলেছি আমাকে ডাকবি না? আমি মাকে দেখি তো। তিলো না, আমরা। নূরের কথাই ফট করে চোখ মেলে তাকালো সুব্রতা। চোখের সামনে বান্ধবীদের এতদিন পর দেখো নির্বোধ দৃষ্টিতে চেয়ে রইল। রূপা সুব্রতার ঘরে ঢুকতে চাইলে সুব্রতা বাধা দিল। নিচে গিয়ে বস, আমি আসছি। এরপর রেনুকে ডেকে বলল নাস্তার ব্যবস্থা করতে। নূর এক ভুরু উঁচিয়ে তাকালো, রোষপূর্ণ গলায় বলল, কেন? আগে তো ঘরেই বসতাম, আজ বাইরে বসবো কেন? আমরা ঘরেই বসবো। সুব্রতা হাসলো, তৎক্ষণাৎ দরজা ছেড়ে দাঁড়িয়ে বলল, আয়। নূর খেয়াল করলো সুব্রতা ঠিকমতো তাকাতেও পারছে না, যেন এখনই তার চোখ দুটো বন্ধ হয়ে যাবে। গায়ে নীল রঙের একটা থ্রি পিস, মাথার লম্বা চুলগুলো এলোমেলো, যেন অনেকদিন যাবৎ অযত্নে আছে। চোখের নিচেও কালচে দাগ বিদ্যমান। সুব্রতা ঘরে এসে বিছানার পাশে থাকা ছোট্ট টেবিলের উপর থেকে ওষুধের পাতাটা নিয়ে দ্রুত বাইরে লুকালো। এরপর ঢুলতে ঢুলতে বলল, তোরা বস, আমি ফ্রেশ হয়ে আসছি। সুব্রতা দাঁড়ালো না, দ্রুত চলে গেল ওয়াশরুমে। নোরা ঘরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ তাদের নাকে লাগলো। কতদিন ধরে ঘর বন্ধ করে রেখেছে এই মেয়ে। ঘর এত অন্ধকার যে দিনের বেলাতেও সুব্রতার ঘর দেখে রাত মনে হচ্ছে। রীতিতা দেওয়াল হাতটি লাইটের সুইচ খুঁজলো। লাইট জ্বালাতেই ওদের নজর এলো ঘর পুরো এলোমেলো। ঘরে পর্দা লাগানোর কারণে ঘর এত অন্ধকার ছিল। নূর দেখল বিছানার পাশে একটা কাঁচের গ্লাস ভেঙে পড়ে আছে। উপমা গিয়ে জানালা থেকে পর্দা সরাতে রেনু ঘর এলো নাস্তা নিয়ে। টেবিলের উপরে রেখে দ্রুত ঘরটা পরিষ্কার করতে শুরু করলো। নূর একটু আগেই সুব্রতার ডয়ারে রাখা ওষুধের পাতাটা নিয়ে বারান্দায় চলে এলো। অর্ধেকের বেশি ওষুধই হয়তো খাওয়া শেষ। নূর গুগলে ওষুধটার সম্পর্কে সার্চ করতে জানতে পারলো এটা ঘুমের ওষুধ। তিলোত্তমার আওয়াজ পেতে নূর বারান্দা থেকে ঘরে ফিরে এলো। রেনু ইতিমধ্যে ঘর পরিষ্কার করে চলে গেছে। তিলোত্তমার নিজের ব্যাগটা সুব্রতার পড়ার টেবিলের উপর রেখে বলল, তোরা এখানে কখন এলি? তুই এখানে? শোভির সাথে দেখা করতে এসেছি। আমরাও কিছু প্রশ্নের জবাব নিতে এসেছি। জবাব? তিলো, পর্দা লাগা, আমার চোখে লাগছে। নূর দেখল সুব্রতা এইটুকু সময়ের মধ্যে গোসল করে বেরিয়েছে। সুব্রতার কথা শুনতেই তিলোত্তমা দ্রুত পর্দা লাগিয়ে দিল। সুব্রতা এতক্ষণে চোখে চেপে রাখা হাতটা নামালো। চোখ পিটপিট করে ওদের দিকে চেয়ে রইল অনেকক্ষণ যাবৎ। হঠাৎই দৌড়ে এসে নূরকে জড়িয়ে ধরে বলল, তোরা এসেছিস? সত্যি এসেছিস? তোদের অনেক মিস করছিলাম আমি। অনেক কথা বলার আছে তোদের। আমার দম বন্ধ হয়ে আসছিল জানিস। নূরের এটাকে নাটক বলেই মনে হলো। তার রাগে ঘৃণায় গাড়িরই করছে। শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে সুব্রতা কয়েক কদম পিছিয়ে গেল। চোখে ফুটে উঠল বিস্ময়। এভাবে ধাক্কা দিলি কেন ওকে ঝাড়বাতি? আর একটু হলেই তো পড়ে যেত। তিলোত্তমার কথাই নূর কান দিল না। কঠিন দৃষ্টি নিক্ষেপ করে সুব্রতার দিকে চেয়ে রইল। আর সুব্রতা স্থির দৃষ্টি নূরের হাতে থাকা ওষুধের পাতাটার দিকে। নূর একবার নিজের হাতের দিকে তাকালো। সুব্রতা হাত থেকে নজর সরিয়ে নূরের দিকে তাকালো। নূর অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, অরণ্যের সাথে তোর কি সম্পর্ক সুব্রতা? সুব্রতা প্রশ্নের জবাব দিল না, হাত বাড়িয়ে বলল, আমার ঔষধে এটা ধরেছিস কেন? নূর হাতে থাকা ওষুধের পাতাটা মাটিতে ছুঁড়ে মারল। তেজি গলায় বলল, ওষুধ মাই ফুড। তুই আমার প্রশ্নের জবাব দে। অরণ্যের সাথে কি সম্পর্ক তোর? তোর চাহনি আজ জানার আগ্রহ থেকে বেশি সন্দেহ প্রকাশ করছে কেন ঝাড়বাতি? অরণ্যের সাথে প্রেম করিস তুই? তুই জানিস না আমি ওকে ভালোবাসি? আমার সাথে এমন বেমানি না করলে হতো না। সুব্রতার ঠোঁটের হাসিটা উবে গেল। তিলোত্তমা অবাক হয়ে বলল, মাথা ঠিক আছে তোর? কি বলছিস এসব? নূর অগ্নি দৃষ্টিতে তাকালো তিলোত্তমার দিকে। ছবিগুলো দেখালো তিলোত্তমাকে। তিলোত্তমা মনোযোগ দিয়ে দেখলো সেসব ছবি। ফোনটা সুব্রতার হাতে ধরিয়ে দিয়ে নূরের উদ্দেশ্যে বলল, তোর আচরণে আজ অবাক হলাম নূর। একটা ছবি দেখেই ধরে নিলি সুব্রতার সাথে অরণ্য ভাইয়ের রিলেশন? ওর প্রতি তোর বিশ্বাস এইটুকুই? প্রমাণ পাওয়ার পরও বিশ্বাস করবে না? ও কি বোকা নাকি? সুব্রতা করতে পারলেও ও জিজ্ঞেস করতে পারবে না? তিলোত্তমা চোখ রাঙিয়ে ধমকে উঠে বলল, আমি এই মুহূর্তে তোর সাথে কথা বলছি না রূপ। নিজের উস্কানিমূলক কথা বন্ধ রাখ। রূপার চোখ বড় বড় করে তাকালো। যে মেয়ে সে এত বছর যাবৎ শান্তশিষ্ট ভেবে এসেছে, সে মেয়ে আজ তাকে ধমক দিচ্ছে। তিলোত্তমার ধমকে সে ভয় পেয়ে দমে গেল।
উপমা আর রিদিতার দিকে চেয়ে দেখলো তারা দিব্যি বসে নাস্তা করছে আর ফোন গুতাচ্ছে, যেন এদিকে সব স্বাভাবিক। উপমা রূপার দিকে নজর পড়তে বলল, ভ্যাবলার মতো ওখানে দাঁড়িয়ে না থেকে সুব্রতা বা তিলোত্তমার হাতে থাপ্পড় না খেতে চাইলে এদিকে এসে বস, চা খা। তোদের চিন্তা হচ্ছে না আমাদের গ্রুপটা শেষ হয়ে যাবে? উপমা তাচ্ছিল হাসি হেসে রূপার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে চেয়ে বলল, এই গ্রুপটা অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন তো মাত্র নজরে এলো। অন্যদিকে সুব্রতা এখনো চুপ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি এখনো ফোনই স্থির। নূর কিছু বলার আগেই সুব্রতা প্রশ্ন করলো, অর্ণব ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? না। সুব্রতা নূরের ফোনটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, তার সাথে আগে ঠান্ডা মাথায় কথা বল, তারপর আমি তোর সাথে এই ব্যাপারে কথা বলবো। যা জিজ্ঞেস করবি সব প্রশ্নের উত্তর দিব। আপাতত আমার মন মানসিকতা কোনোটাই ভালো নেই, তুই বাসায় যা, আমি তোর সঙ্গে পরে কথা বলবো। নূর গেল না, জিদ দেখিয়ে দাঁড়িয়েই রইল। তাচ্ছিল করে বলল, ওই লোকের সাথে আমার কোনো কথা নেই। আমি আর এই জনমে ওই লোকের মুখও দেখতে চাই না। আর তোর কি আমাকে ভীতু মনে হয়? তোর রাগকে কি আমি ভয় পাই? যখন যা মন চাই তাই করবি, আর আমরা বসে বসে দেখবো? আমাদের ইচ্ছা নেই, আমাদের রাগ নেই। সুব্রতার দৃষ্টি শান্ত, সে দীর্ঘশ্বাস নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আমার ইচ্ছে তোদের উপর চাপিয়েছি কখনো? আমি রাগের মাথায় তোদের সাথে খারাপ ব্যবহার করেছি কখনো? আমার রাগ তোরা সহ্য করলে তোদের রাগ কি কখনোই আমি সহ্য করিনি নূর? আমি যে কখনোই তোদের খারাপ চাইবো না, এই বিশ্বাসটুকু কি আমি এত বছর অর্জন করতে পারিনি? শেষ বাক্যটা সুব্রতা কাতর কণ্ঠে বলল। নূর জবাব দিল না। মুখ ফিরে নিতেই সুব্রতার চাহনি পরিবর্তন হলো। শান্ত ভাবটা মুছে গিয়ে দেখা দিল চাপা অভিমান আর রাগ। তপ্ত শ্বাস ফেলে বলল, যারা আমাকে বিশ্বাস করে না তাদের কাছে জবাবদিহির কোনো মানেই হয় না। তুই যখন বুঝিয়ে নিয়েছিস তোর বয়ফ্রেন্ড আর আমি প্রেম করছি, তবে এখানে এসে আমার সাথে কথা কেন বাড়াচ্ছিস? তাকে গিয়ে জিজ্ঞেস কর। নূর অন্তিক আশ্চর্য হয়ে তাকালো। সুব্রতার এমন কথা শুনে রাগটা এবার আকাশ ছুঁল। এগিয়ে গিয়ে গায়ে সম্পূর্ণ জোর দিয়ে এক চড় লাগালো সুব্রতার গালে। সুব্রতার দুখাত শক্ত করে ধরে চিৎকার করে বলল, কেন করলি এমন? সুব্রতা অস্বচ্ছ চোখে চেয়ে রইল নূরের চোখের দিকে। ঠোঁট কেটে রক্ত পড়ছে তার। সুব্রতার চোখ থেকে এক ফোঁটা পানি পড়তেই নূরের হাত কিছুটা আলগা হয়ে এলো। আজ সুব্রতার চোখের ভাষা বুঝতে পারছে না সে। নূরের কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, তবে সে এখন নিজেকে নরম দেখাতে চাইছে না, কোনো মতেই না। তিলোত্তমা এসে নূরকে সুব্রতা থেকে দূরে সরালো। নিজের বান্ধবীদের এভাবে দেখবে তা সে কশ্চিন কালেও ভাবেনি। রূপা, উপমা আর রীতিতাও অবাক হলো। দৌড়ে সুব্রতার কাছে যেতে নিলে ওদের হাত বাড়িয়ে থামিয়ে দিল। সুব্রতা দু কদম পিছিয়ে গিয়ে টেবিলের পাশের চেয়ারটাই বসলো। তার চোখ মুখ লালবর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। রাগে থরথর করে হাত কাঁপছে তার। ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়া রক্তটা সে ডান হাত দিয়ে মুছল। হাতে লেগে থাকা রক্তের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। চোখ বন্ধ করে বার কয়েক লম্বা শ্বাস নিয়ে নূরের দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, আমি চাইছি না রাগের মাথায় উল্টাপাল্টা কিছু বলতে। কাছের মানুষগুলোর সাথে লড়াইয়ের শক্তি আমার মধ্যে আর নেই নূর। আমি সত্যি অনেক ক্লান্ত, প্লিজ আমার চোখের সামনে থেকে যা। শুভি, তুই কিন্তু নিজের লিমিট ক্রস করছিস। তুই নূরের সাথে মোটেও এমন বিহেভ করতে পারিস না। আমি কি করতে পারি আর পারি না তা অবশ্যই আমার আলাদা করে বলা লাগবে না রূপ। সুব্রতা নূরের দিকে উন্মাত্ত হয়ে তাকালো। থমথমে গলায় বলল, আমি কি বলছি শুনতে পাসনি? গেট আউট অফ মাই হাউস, জাস্ট গেট লস্ট। সুব্রতা টেবিলে থাকা সমস্ত জিনিস ছুঁড়ে ফেলল মাটিতে। মুহূর্তে ঘরময় জুড়ে ঝংকার তুলো কাঁচ ভাঙ্গার শব্দ। সারা ঘরের মাটিতে ছড়িয়ে গেল কাছের টুকরোগুলো। নূর আটকে উঠল। সুব্রতা মাথা চেপে ধরে ধপ করে চেয়ারে বসলো। বিড়বিড় করে বলল, তোরা কেউ আমার আপন না, আমার সামনে থেকে যা সবাই। আমি কাউকে চাই না, কাউকেই না, দূরে যাও, চলে যাও সবাই। নূর হতবাক, স্তম্ভিত, বিস্মিত, নির্বাক হয়ে চেয়ে রইল সামনে বসে থাকা মেয়েটির দিকে। আজকের সুব্রতাকে সে চিনতে পারছে না কোনোভাবেই। যে মানুষটাকে সে নিজের প্রিয় বান্ধবী বলেছিল, যাকে সে সবার থেকে আলাদাভাবে চিনে বলে ঘুরে বেড়াতো, আজ সেই বান্ধবী তার কাছে সব থেকে অপরিচিত ঠেকছে। আজ থেকে এই মানুষটাকে চিনে না সে। সে নিজের মনকে শক্ত করলো। তীব্র রোষপূর্ণ গলায় জানালো, আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ সুব্রতা। এই মুহূর্ত থেকে না তুই আমাকে চিনিস আর না আমি তোকে চিনি। সুব্রতা মাথা তুলে বজ্রহত দৃষ্টিতে তাকালো।
চোখে মুখে ফুটে উঠেছে আতঙ্ক। নূর ব্যাগ নিয়ে ওর ঘর থেকে বের হতে দেখলো রেনু দরজার সামনে দাঁড়িয়ে আঁচলে মুখ গুজে কাঁদছে। নূর এক পলক তার দিকে তাকালো মাত্র, এরপর হনহন করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। পেছন পেছন দৌড়ে এলো সুব্রতা। নূরকে আটকানোর জন্য উতলা হয়ে পড়ল। নূর দোস্ত, আমি একা হয়ে যাব। ডোন্ট ডোন্ট গো প্লিজ ঝাড়বাতি। নূর আই এম সরি সরি নূর। আমি এখনই এক্সপ্লেনেশনস দিব নূর, তোর সব প্রশ্নের উত্তর দিব নূর। প্লিজ যাস না। অর্ণ ভাইয়া তোকে অনেক ভালোবাসে নূর, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই নূর, তোরা ছাড়া আমার কেউ নেই। প্লিজ ডোন্ট লিভ মি। নূর থামলো না। মেন দরজার সামনে আসতে সুব্রতা হাঁটু গেড়ে বসে পড়ল। নূরের ডান হাত টেনে কপালের সাথে চেপে ধরে বলল, আমি যা বলেছি রাগের মাথায় বলেছি। তুই তো জানিস আমি রাগ কন্ট্রোল করতে পারি না, তাই তো একা থাকতে চাইছিলাম। আমি কখনোই আর এমন রাগারাগি করবো না। মাও চলে গেছে, তোরা যাস না নূর, প্লিজ নূর। আমি একা হয়ে যাব, তুই তো জানিস তোদের সুবি একা থাকতে পারে না। আমি আর কিছুদিন একা থাকলে আমি মরে যাবো নূর, প্লিজ যাস না। নূর ঝাড়াতে হাত ছাড়িয়ে নিল। তিক্ততায় তার মন ভরে উঠেছে। এসব নাটকে শেয়ার করবে না অরণ্য বা সুব্রতা, কাউকেই আর চায় না তার। সে একাই ভালো থাকতে পারবে। বেরিয়ে এলো সুব্রতার বাড়ি থেকে। একবার পেছন ফিরে দেখলো না সুব্রতার কান্নারত মুখটা। নূরের পেছন পেছন রূপা বেরিয়ে এলো। অন্যদিকে সিঁড়ির পাশে দাঁড়িয়ে সবটাই দেখলো তিলোত্তমা, উপমা আর রীতিতা। নূর চলে যেতে জ্ঞান হারালো সুব্রতা। এতদিনের মানসিক চাপ তার মস্তিষ্ক আর বহন করতে পারল না। মাটিতে ঢলে পড়তেই সকলে দৌড়ে এলো সুব্রতার কাছে। তিলোত্তমা সুব্রতার মাথাটা নিজের কোলে নিয়ে বিড়বিড় করে বলল, আজকের কাজের জন্য তোর আফসোসের কুল থাকবে না নূর। ভীষণ রকম আফসোস করবি তুই। একদিন এমন ভাবেই দাহ হবে তোর চিত্ত। কি করে সহ্য করবি এই চিত্তদাহ? কি করে করবি তোর এই নতুন ভুলের প্রায়শ্চিত্ত? সকাল 5:30। মনমরা হয়ে ছাদে বসে আছে নূর। সকালের আকাশ দেখছিল এতক্ষণ যাবৎ। সুব্রতার বাড়ি থেকে এসেছে আজ 2 দিন। এই 2 দিন অরণ্য অনেকবার কল দিয়েছে, সুব্রতার রাতেও অনেকবার কল দিয়েছে, সে ধরেনি। ওদের কথা ভাবলেই মনটা বিষিয়ে ওঠে। বিরক্ত হয়ে ফোন সাইলেন্ট করে বেশ অবহেলার সহিত ফোনটাকে এক কোণে ফেলে রেখেছে। চোখের সামনে ফোন থাকলেও রিসিভ করতে মন চাইবে, তাই এই পদক্ষেপ। নিতা হন্তদন্ত হয়ে ছাদে ছুটে এলো। কর্কশ কণ্ঠে বলল, এত সকালে ছাদে কি করিস তুই? খুঁজতে খুঁজতে আমার জান শেষ। নূর আকাশ থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকালো, বলল, কেন, কি হয়েছে? এত সকালে আমাকে খুঁজছো কেন? তিলোত্তমা কল দিয়েছিল, খুব জরুরি নাকি? দ্রুত কল কর। এত সকালে কল করেছে, নিশ্চয় জরুরি কিছু। আর হ্যাঁ, তোর ফোন কোথায় থাকে? সময় মতো কল দিলে যদি তোকে পাওয়া না যায় তাহলে ফোন ব্যবহার করিস কেন? আজই বেচে দিব তোর ওই ফোন নামের ক্যালকুলেটরটাকে। নূর বিরক্তি নিয়ে মায়ের দিকে তাকালো। তিলোত্তমা বেশ ভালোই চাল চেলেছে দেখছি। মায়ের নম্বরে কল দিলে যে তার কথা বলতেই হবে তা তার বন্ধু মহলের সকলেরই জানা। অগত্যা নূরের ফোনটা নিতে হলো। নিতা ঘুমের অজুহাত দিয়ে ঘরে ফিরে গেলেন। নূর দীর্ঘশ্বাস ফেলে ফোনটার দিকে তাকালো। সে কল ব্যাক করলো না। মিনিট 3 মধ্যেই তিলোত্তমার কল এলো। নূর ফট করে কল রিসিভ করলো না, একটু অপেক্ষা করালো তাকে। ফোনটা কানে রাখতে তিলোত্তমার কান্নার আওয়াজ নূর বিচলিত হয়েও যেন হলো না। চুপ করে বসে রইল, তাড়া দিয়ে বলল না। কল করেছিস কেন? মনোযোগ দিয়ে শুনতে লাগলো তিলোত্তমার কথা। তিলোত্তমা কাঁদতে কাঁদতে বলল, দোস্ত, সুব্রত সুইসাইড করেছে। অবস্থা খুব ক্রিটিক্যাল। আমি বুঝতে পারছি না কি করব। তুই দ্রুত আয়। নূর কিটকিটিয়ে হেসে উঠল। ছাদের মেঝেতে উবু হয়ে শুয়ে পড়ল। থুতনির নিচে বাম হাত রেখে ডান হাতে ফোন কানে রেখে পা দোলাতে দোলাতে বলল, সঙ্গত সে লোহা ভাসে, আজ দেখেও নিলাম। কি সুন্দর মিথ্যে বলতে শিখে গেছিস রে তিলো। উপাস থেকে তিলোত্তমার অবাক কণ্ঠস্বর, আমি মিথ্যে বলছি? তোর মনে হচ্ছে আমি নাটক করছি? তিলো তিলো তিলো, অরণ্য থাকতে আবার আমার কি প্রয়োজন? আমি অবশ্যই ডাক্তার না। আর ওকে নিশ্চয়ই অরণ্যের হাসপাতালে নিয়ে গেছিস। নূর, ওর অবস্থা সত্যিই খুব ক্রিটিক্যাল। মরে যাক, এসব আমার দেখার বিষয় না। চিটার বাটপার মরে গেলেও আফসোস নেই। নূর, ফাট নূর, সকাল সকাল কল করে আর এমন বিরক্ত করবি না। আমি এখন ঘুমাবো, রাখছি। কল কেটে দিল নূর। চিত হয়ে শুয়ে আকাশের দিকে দৃষ্টি স্থির করলো। বাম হাতটা মাথার নিচে রাখলো।
চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল। ইদানিং প্রাণ ভরে শ্বাস নিতে এত কষ্ট হয়, বাতাসে যেন বিষাক্ত কিছু মিশে আছে। তার ভালো লাগছে না কিছুই। তিলোত্তমার কথাই বিশ্বাস করেনি নূর। সুব্রতাকে সে চেনে, নিজের ইচ্ছা রাগ জিদ পূরণ করতে সে যে কোনো কিছু করতেই প্রস্তুত। নূর জানে তিলোত্তমাকে ভুলভাল বুঝিয়ে সে আর অরণ্য নূরকে কল করিয়েছে। নূর বিশ্বাস করে ওখানে গেলেই দেখতো সুব্রতা অক্ষত অবস্থায় বসে খিলখিল করে হাসছে। যে করে হোক সে নূরের অভিমান ভাঙাতো। এই একটা কাজ খুব ভালো পারে সুব্রতা, নিজের প্রিয় মানুষগুলো রাগ ভাঙাতে। কিন্তু এবার তো সে অভিমান করে নেই, তার মনে কষ্ট পেয়েছে সে। এই দুঃখ কেউই মুছতে পারবে না, কখনোই না। সোফায় বসে টিভি দেখছে নূর। বাড়িতে কেউ নেই, সে একাই। মা কিছু কিনবে বলে বেরিয়েছে, ঘন্টা 2 হবে। কলিং বেল বাজতে নূর উঠে দাঁড়ালো। দরজা খুলতে নিতা হাতের ব্যাগটা নূরকে ধরিয়ে সোফায় এসে বসলো। নূর ব্যাগটা রান্নাঘরে রেখে এসে মায়ের জন্য বানিয়ে রাখা শরবতের গ্লাসটা এনে তার মাকে দিল। নিতা একটানে সম্পূর্ণ শরবতটা খেলো। নূর মায়ের পাশে বসে আবার টিভি দেখায় মনোযোগ দিতেই তার মা বলে উঠল, আজ শপে সুব্রতার সাথে দেখা হয়েছিল। নূরের মধ্যে কোনো হেলদোল দেখতে পেলেন না নিতা। তিনি জিজ্ঞেস করলেন, তোর ওর সাথে কথা হয় না? বান্ধবীর খোঁজ খবর রাখিস না নাকি? নূর টিভি বন্ধ করে মায়ের দিকে তাকালো। তিনি আবার বলেন, মেয়েটার কি হাল হয়েছে জানিস? আগের থেকে অনেক শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ। চেহারা আগের মতো সে চঞ্চলতার উজ্জ্বলতা নেই, হাসিটাও যেন জোরপূর্বক। মুখটা কেমন মলিন হয়েছিল, আমার তো দেখেই কেমন মায়া হচ্ছিল। নূরের এসব কথা শুনতে মন চাইল না, বিরক্ত অনুভব করলো। টেবিলের উপর থেকে গ্লাসটা নিয়ে রান্নাঘরের দিকে হাঁটা ধরল সে। এই গরমের মধ্যে এত ভারী ব্যাগ নিয়ে হেঁটে এসেছো, নিশ্চয়ই তুমি টায়ার্ড, যাও রেস্ট নাও। নিতা ঘুরে তাকালেন নূরের দিকে, বললেন, সুব্রতা থাকতে আমায় হেঁটে আসতে দিবে? আগে কখনো দিয়েছে নাকি? ওর গাড়িতে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। নূর থমকালো, মায়ের দিকে ঘুরে অবাক স্বরে বলল, সুব্রতা এসেছিল? নিতা মাথা ঝাঁকালেন, হাসি দিয়ে বলেন, কখনো এমন হয়েছে যে ওর সাথে রাস্তায় দেখা হলো আর ও বাড়িতে পৌঁছে দেয়নি? তবে প্রতিবারের মতো এবার বাসার ভেতরে এলে না কেন? নূরের প্রশ্নে তার হাসি কেমন যেন মিলিয়ে গেল। ভাবনায় পড়ে গেলেন সে। চুপ করে বসে রইলেন কিছু মুহূর্ত। নূরও জবাবের আশায় চেয়ে রইলেন তার দিকে। কিছুক্ষণ ভাবার পর তিনি নূরের দিকে তাকালেন। হয়তো যে কারণে তুই ভার্সিটিতে যাস না। নূর চোখ বড় বড় করে মায়ের দিকে তাকালো। সে এখনো তার মাকে কিছুই জানায়নি। সে চায় না তার মা তার বন্ধু বান্ধবদের ঘৃণা করুক। সে জানতে চাইল, সুবি কি তোমাকে কিছু বলেছে? তিনি মাথা নাড়লেন। সুব্রতার কি কিছু বলার ছিল? না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। তুই ভার্সিটিতে যাস না কেন? পরীক্ষার তো আর মাত্র কদিন বাকি। কাল থেকে যাব। নিতা মেয়ের যাওয়ার দিকে যে দীর্ঘশ্বাস ছাড়লেন। সুব্রতা চুপ থাকলেও রেণু থেকে সব শুনেছে সে। সুব্রতা চুপ করাতে চাইল, তার জন্য চেয়েও চুপ করাতে পারেনি। তিনি কারোর পক্ষে না। সুব্রতা নিজ থেকে যাওয়ার আগে বলেছে, আপনি যে সব জানেন তা ওকে প্লিজ বলতে যাবেন না। আমি চাই আপনি এই ব্যাপারে শুধুমাত্র একজন নীরব দর্শকের ভূমিকা পালন করুন। বাকি যা হবে আল্লাহ ভরসা। তিনি মাথা দুলিয়ে সায় দিতে চলে গেল সুব্রতা। সুব্রতার গাড়িটা যত পর্যন্ত দৃষ্টিসীমানায় ছিল তিনি দেখে গেছেন। প্রথম থেকে মেয়েটা তার থেকে বেশি প্রিয় ছিল। তার বেশ প্রিয় ছিল। এখনও যেন মায়াটা আরও কয়েকগুণ বেড়ে গেল। তিনি আকাশের দিকে চেয়ে শুধু এই দোয়াই করছেন, আল্লাহ যেন সব দ্রুত ঠিক করে দেন। নূর ভার্সিটিতে প্রবেশ করতেই দেখা মিলল সুব্রতার। সে দূরে দাঁড়িয়ে তিলোত্তমা আস্ত্রিয়ার সাথে কথা বলছে। চোখে মুখে গাম্ভীর্যভাব বিদ্যমান। নূরকে দেখতে রীতিতা, রূপা আর উপমা তার কাছে এলো। নূর এক দৃষ্টিতে সুব্রতার দিকে চেয়ে রইল। মায়ের বর্ণনা একদম মিলে যাচ্ছে তার সাথে। তার জানতে ইচ্ছে হলো সুব্রতা অসুস্থ কিনা। সুব্রতার সাথে নূরের চোকাচুকি হতে সুব্রতা মুচকি হাসলো। নূরের কাছে আসতে নিলেই তিলোত্তমা ওর হাত টেনে ধরল। তিলোত্তমা রাগী দৃষ্টিতে কিছু একটা বলছে সুব্রতাকে। সুব্রতাও ভুরকুচকে কিছু বলছে। অতঃপর নূরের দিকে একবার করুণ চোখে চেয়ে ক্লাসের দিকে চলে গেল সুব্রতা যেতে তিলোত্তমা আস্ত্রিয়া দাঁড়িয়ে কথা বলতে লাগলো। নূর ওদের কাছে যেতে তিলোত্তমা মুখভঙ্গির পরিবর্তন ঘটালো। গম্ভীর হলো
তার চাহনি। তিলোত্তমাকে এতটা রাগী আর গম্ভীর কখনোই দেখেনি সে। নূর মৃদু হেসে জানতে চাইল, কেমন আছিস তিলো? আলহামদুলিল্লাহ। নূর কিছুটা অস্বস্তি বোধ করতে লাগলো। এলোমেলোভাবে এদিক সেদিক চোখ বোলাতে বোলাতে বলল, সুবি কি অসুস্থ? চিটার বাটপাড়ের খবর নিয়ে তোমার কি কাজ? শ্রেয়ার জবাবে কপাল কুঁচকে তাকালো নূর। রূপা এগিয়ে এসে শ্রেয়ার সামনে দাঁড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি রে তিলো, শ্রেয়াকে চামচা হিসেবে হায়ার করেছিস আর আমাদের বললিও না? তুইও যে নূরের চামচাগিরি শুরু করেছিস, তাও তো তুই আমাকে বলিসনি। রূপা তেতে উঠে তিলোত্তমার দিকে আঙ্গুল তাক করে কিছু বলতে নিতে তিলোত্তমা তার আঙ্গুল মুচড়ে ধরল। রূপা আর্তনাদ করে উঠতেই তিলোত্তমা রূপার গাল শক্ত করে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, চুপচাপ থাকতে পছন্দ করি মানে এই না যে সব সময় মুখ বুজে দেখে যাব। নেক্সট টাইম আঙুল তুলে কিছু বলতে আসলে হাত আর আস্ত থাকবে না বলে রাখছি। নূরের মতো আমি তোকে অন্ধবিশ্বাস করি না। তুই যে মির্জাফরের কাতারের মানুষ তা অন্য কারণ না হলেও আমার জানা আছে। তিলোত্তমা ঝাড়া মেরে ওর হাত ছেড়ে দিতে রূপা ন্যাকা কান্না করে উঠল। নূর ও রিদি, তোরা কিছু বলছিস না কেন? রীতিতে বা উপমা কারোর মধ্যে তেমন ভাবান্তর হলো না। তারা ফোন নিয়ে ব্যস্ত। নূর চোখ গরম করে তাকালো তিলোত্তমার দিকে। নিজেদের মধ্যেই ঝগড়া মারামারি করছিস কেন তিলো? শুরুটা কে করেছিল? নূর রাগান্বিত দৃষ্টিতে চেয়ে রইল তিলোত্তমার চোখের দিকে। তাতে তিলোত্তমার দৃষ্টি নত হলো না। তার চোখে চোখ রেখে তিলোত্তমা অকপটে বলতে লাগলো, একটা সময় চাইতাম আমি তোর মতো হতে। অজানা কারণেই বন্ধু মহলের মধ্যে শুভ্রতার সব থেকে প্রিয় বান্ধবী ছিলি তুই। আজও তুই। অথচ দেখ, ওর অবস্থা ক্রিটিক্যাল শুনেও তুই ওকে দেখতে গেলি না, উল্টে ওর মৃত্যু কামনা করলি। দেখিস, এর আফসোস তোর সারা জীবন করবি। আমি এখন আর তোর মতো হতে চাই না। না হয় দেখা যাবে তোর মতো স্বার্থপর হয়ে আমি ওকে ছেড়ে যাচ্ছি, কাঁদাচ্ছি। তুই এখনো ওর পক্ষেই থাকতে চাইছিস? এত কিছুর পর ওকে ছাড়ছিস না কেন তুই? একদম প্রথম থেকে ওর ছায়ার মতো ওর সাথে থাকছিস। মাত্রই তো বলি এত কিছুর পরও আমি ওর প্রিয় বান্ধবী, তবুও তুই থাকছিস কেন? ছেড়ে দে ওকে, যার কাছে তোর মূল্য নেই। তিলোত্তমা হেসে উঠল, তাচ্ছিল্য করে বলল, আজও বুঝলি না তুই ওকে। তুই ওর প্রিয় বান্ধবী হলেও উপমা, রিদিতা, আমি, রূপা আমরাও ওর কাছের বান্ধবী ছিলাম আছি। তুই একান্তই ওর বান্ধবী ছিলি না, আমরাও ছিলাম। তুই প্রিয় ছিলি বলে এই না যে ও আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এই সম্পূর্ণ বন্ধু মহলটাকেও সমানভাবেই ভালোবাসত। নূর চুপ রইল। রীতিতা আর উপমা একটু দূরে দাঁড়িয়ে। তাদের মন আর কাঁদে না রূপা বা নূরের জন্য। তিলোত্তমা সেদিন ওদের কল করেছিল, তার সুব্রতার কাছে যেতে চেয়েছিল, কিন্তু সুব্রতাকে করা ওয়াদার জন্য তার বা রীতিতার কারণেই সাহস হয়নি ওর কাছে যাওয়ার। দূর থেকে সুব্রতার খোঁজ খবর নেয় তারা। সুব্রতা কসম না দিলে তারা জানা সত্ত্বেও কখনো এই দুজনের পক্ষে থাকতো না। দাঁত চেপে রূপার সামনে থাকে সে, নয়তো কবেই রূপাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিত সে। কিন্তু সুব্রতা এদিকে তাদের হাত বেঁধে রেখেছে। তিলোত্তমা দু কদম এগিয়ে নূর আর রূপার সামনে দাঁড়ালো। মৃদুস্বরে রূপার চোখের দিকে চেয়ে বলল, মির্জাফরও তোর থেকে বহুগুণে ভালো জানিস। তার ভুল পদক্ষেপ নেওয়ার আগে একবার হলেও তার হৃদয় কেঁপেছিল। কিন্তু তোরা তো তার থেকেও অধম। আদেও তোদের চিত্ত বলতে কিছু আছে কিনা আমার সন্দেহ হয়। তিলোত্তমার কথায় নূরের রাগ হলো। যেখানে ধোকার সুব্রতা দিয়েছে সেখানে সে কেন এসব কথা শুনছে? রূপার সাথেও খারাপ ব্যবহার করছে কারণ রূপা তার পক্ষে। নূর দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। রাগে গজগজ করতে করতে তিলোত্তমার দিকে তাকালো। তিলোত্তমা নূরের মুষ্টিবদ্ধ হাতের দিকে চেয়ে মুচকি হেসে আগের জায়গায় এসে দাঁড়ালো। রূপার দিকে চেয়ে দেখলো রূপার চোখ ছলছল করছে। এই চোখের পানি তিলোত্তমার মনে একটু হলেও শান্তি এনে দিল। সে চাইছে ওরা কাঁদুক, নিজেদের ভুল বুঝতে পেরে আফসোস করুক। রূপা দৃষ্টি নত করে দাঁড়িয়ে রইল। তিলোত্তমা দেখলো সুব্রতা ওদের অপেক্ষা করতে করতে হাঁপিয়ে ওদের জন্য দ্বিতীয় তলায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। তিলোত্তমা তাকাতেই সে হাত নাড়িয়ে ওদের ডাকলো। তিলোত্তমা হাসলো। তিলোত্তমাকে হাসতে দেখে নূরও সেদিকে তাকালো। তিলোত্তমা দূরে দাঁড়িয়ে থাকা সুব্রতার দিকে ইশারা করে নূরের উদ্দেশ্যে বলল, মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর সাথেই থাকবো। যা কিছুই হোক না কেন আমি ওর ছায়া হয়েই সাথে থাকবো। সুব্রতার কাছে মাপ চাইলে হয়তো খুব সহজেই তোদের মাফ করে দেবে, কিন্তু
আমি তিলোত্তমা তোদের দুজনকে কখনোই মাফ করব না, কখনো না। তিলোত্তমা চলে যেতে ইসরাও পিছু পিছু যেতে নিল। নূর বলল, আহাদ ভাইয়ের সাথে পালানোর সময় আমি তোমাকে সাহায্য করেছিলাম শ্রেয়া, আজ তুমি আমার বিপক্ষে দাঁড়িয়ে কথা বলছো? শ্রেয়া দাঁড়ালো, নূরের উদ্দেশ্যে বলল, আহাদের সাথে পালিয়ে যেতে সাহায্য করার জন্য আমি কৃতজ্ঞ। তোমাদের উপকার কখনোই ভুলবো না। কিন্তু আমি সুব্রতার সাথে আছি, থাকবো। আমার বিয়ে নিয়ে আসলেও যা সহ্য করেছে তা তোমরা কেউই সহ্য করনি। এই ব্যাপারে হয়তো জানোও না। রূপার দিকে চেয়ে বলল, আমি আর যাই হই, নেমো খারাপ না। শ্রেয়া চলে যেতেই রূপা চেঁচিয়ে উঠল। নূরের উদ্দেশ্যে বলল, কিছু বললি না? এত কথা শোনালো আর তোরা চুপ করে দাঁড়িয়ে রইলি? তোর দোষে তুই কথা শুনেছিস। আমি অপও তো এখানে দাঁড়িয়ে, কই আমাদের তো কিছু বললো না। আগ বাড়িয়ে লাগতে গেলে এমন হওয়াটাই স্বাভাবিক। রূপা অবাক হয়ে তাকালো উপমার দিকে। এই মানুষগুলোই তো আগে একে অপরের জন্য জান দিয়ে দিত, আর আজ চুপ করে দাঁড়িয়ে দেখছি কী বা বলবে। এটা তো আর বাইরের মানুষের সাথে হওয়া ঝামেলা না, নিজেদের মধ্যেই দ্বন্দ্ব। তিলোত্তমা আর শ্রেয়াও তো সুব্রতার পক্ষ নিয়ে কথা বলেছে, তোরা আমার পক্ষে নিলি না কেন তবে? উপমা আর রীতিতা জবাব দিল না, ক্লাসে চলে গেল। নূর দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। বন্ধুদের এমন পরিবর্তন মানতে কষ্ট হচ্ছে তার। ক্লাস না করে আবারও বাসায় চলে আসতে চাইল, রূপা যেতে দিল না, জোর করে ক্লাসে নিয়ে গেল। ক্লাসে গিয়ে দেখলো সুব্রতা, তিলোত্তমা আর শ্রেয়া আলাদা বসে আছে। কয়েক বেঞ্চে দূরে উপমা আর রীতিতা। নূর বুঝলো রীতিতার উপমা কোনো এক কারণে রেগে আছে। নূরের কানে এলো ক্লাসের অনেকেই ওদের আলাদা বসতে দেখে ওদের ব্যাপারে ফিসফিস করে কথা বলছে। নূর বুঝলো রীতিতা আর উপমার রাগের কারণ। সে সামনের দিকে বসে থাকা সুব্রতার দিকে তাকালো। ক্লাসের কারোর কথায় তার ভাবান্তর দেখা দিচ্ছে না, হয়তো সে শুনতেই পায়নি। শুনলো এতক্ষণে কিছু একটা করার জবাব দিত সে। সুব্রতা আর যাই হোক চুপ করে থাকার মেয়ে না। সুব্রতাকে চুপ দেখে নিজেও চুপ করে বসে রইল নূর। সে ভাবল ক্লাস শেষে সুব্রতার সাথে কথা বলবে, হয়তো তারই কোথাও ভুল হচ্ছে। সুব্রতার রাগের সাথে তো সে পরিচিত। সুব্রত তো তার কথাতে রেগে গেছিল, সে না হয় একটু ঠান্ডা মাথায় ভাবত সেসব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিবে আজ। ক্লাস শেষ হতেই উঠে দাঁড়ালো নূর, দেখলো সুব্রতা ক্লাস থেকে বেরিয়ে গেছে। দৌড়ে সুব্রতার পিছু পিছু আসলো। বাইরে আসতেই তার পা দুটো যেন জমে গেল। দূরে দাঁড়িয়ে থাকা কপতিকে দেখতেই তার মাথা ঘুরে এলো। ঠোঁট চেপে দাঁড়িয়ে সামনের মানুষ দুটোর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। নূর দেখল অরণ্য রাগী চাহনি নিক্ষেপ করে কিছু একটা বলছে, আর সুব্রতা করুণ চোখে চেয়ে আছে। নূরের চোখে পানি জমা হলো। সে তো ভেবে নিয়েছিল এসব ছবি এডিটেড ছিল, ভ্রম ছিল। তবে আজ অরণ্য সুব্রতার সাথে এখানে কি করছে তার আর কিছুই জানার ইচ্ছে রইল না। সুব্রতা সেদিন মিথ্যে বলেছে, অরণ্যর সাথে তার সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা না হলে আজ অরণ্য এখানে কি করছে? অরণ্যর সাথে চোখাচোখি হতেই শূন্য দৃষ্টিতে চেয়ে রইল নূর। অরণ্য তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিল। নূরের বুকটা মোচড় উঠল। ভালোবাসার মানুষটার উপেক্ষা সহ্য করার মতো ক্ষমতা কি সবার হয়? হয় না। নূর কোনো মতে কান্না আটকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এলো। নূর বাড়িতে এসেই সোজা মায়ের ঘরে গেল। ঘরে এসে দেখল তিনি জায়নামাজে বসে তসবিহ গুনছে। নূর গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চোখ দিয়ে অবিরত অশ্রু ঝরছে। নিতা মেয়ের মাথায় হাত রাখলেন। কি হয়েছে জানতে চাইলে নূর শুধু এটুকুই বলল, বাড়ি যাব, এ শহরে আমার দম বন্ধ আটকে আসছে। নিতা অনেক জিজ্ঞেস করলো, জানতে পারিনি নূরের কান্নার কারণ। রাতে স্বামীকে কল করে জানালেন নিতা। তিনি কোনো রকমে নূরকে বোঝালেন অন্তত পরীক্ষাটা যেন দেয়। বাবার বোঝানোতে নূর রাজি হলো। পরীক্ষা ছাড়া আর ভার্সিটিতে যায়নি নূর। উপমা, রীতিতা, রূপাদের সাথে কথা বলা বন্ধ করে দিল। পরিবারের কোনো অনুষ্ঠান হলে উপমার সাথে দেখা হয়। এই তো 1 বছর আগে উপমার এঙ্গেজমেন্ট হলো। সেদিন সুব্রতাও এসেছিল, কিন্তু কথা বলেনি নূর। সুব্রতা 2-1 বার চেষ্টা করার পরও যখন সে কথা বলল না, তখন তিলোত্তমা এসে সুব্রতাকে নিয়ে গেল। আর আসেনি সুব্রতা। সময়ের সাথে সাথে নূরের দুঃখটাও কেমন সয়ে গেল। এখন আর আগের মতো কান্না করতে করতে নির্ঘুম রাত পার করে না সে। তবে মাঝে মাঝে ভালোবাসার মানুষ আর প্রিয় বন্ধু মহলটাকে হারানোর আফসোসে মুখ চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। বর্তমান গাড়ি চলছে আপন গতিতে। বৃষ্টির কারণে রাস্তায় তেমন গাড়িও নেই।
চারিদিক কেমন গুমট হয়ে আছে। দীর্ঘ 2 বছর পর এই শহরে আসা। এই শহর যেমন তাকে অনেক কিছু দিয়েছে, তেমনি চিনিও নিয়েছে। ফিরে যাওয়ার সময় শুধু মুঠোভর্তি স্মৃতি নিয়ে যেতে পেরেছে সে, যার কিছুটা ছিল মিষ্টতায় ভরপুর, আবার কিছুটা ছিল ভয়ানক বিষাক্ত। গাড়িটা ঢাকায় প্রবেশ করেছে অনেকক্ষণ হলো। মামার বাড়ির রাস্তার দিকে যেতে না দেখে বুড়ো কুচকালো নূর। রাস্তার দিকে চেয়ে রইল নিবিড় দৃষ্টিতে। অতীত মনে করে তার মন এখন বিষণ্ণ। কোথায় যাচ্ছে তা জিজ্ঞেস করার ইচ্ছের শক্তিটুকু এখন তার মধ্যে নেই। যেখানে যাচ্ছে যাক, গেলেই তো দেখতে পাবে। শহরটা মনোযোগ দিয়ে দেখতে লাগলো। 2 বছরে যেন কিছুই পরিবর্তন হয়নি। আবার অনেকে ভেবে উঠল হয়েছে তো কিছু সম্পর্কে পরিবর্তন। শাহবাগে এসে জ্যামে পড়তে নূরে নাকে ভেসে এলো ফুলের সুবাস। এক সারিতে অনেকগুলো ফুলের দোকান। একদিনে সেদিকে চেয়ে রইল। ফুল কিনতে মন চাইলেও কিনতে গেল না। কিছু দূর আসতেই আবারও জ্যামে পড়ল। নূর মৃদু হাসল। ঢাকা শহর জ্যামের শহর। এত বছর পর আসতে না আসতেই আবারও জ্যামে আটকে বসে আছে। নূরের নজর একটা বাচ্চা মেয়ের দিকে পড়তেই সে তাকে ডাক দিল। মেয়েটার হাতে বকুল ফুলের মালা। ঝুম বৃষ্টিতে ভিজে ভিজে ফুল বিক্রি করছে। নূরের ডাকে মেয়েটা দৌড়ে এলো গাড়ির কাছে। ঠোঁট জুড়ে তার মন ভুলানো হাসি। মেয়েটা নূরের কাছে আসতে নূর তার হাতে থাকা ফুলগুলোর দিকে ইশারা করে বলল, দাম কত? 15 টাকা। নূর মেয়েটার দিকে একবার তাকালো। ফুলগুলো ডান হাতে ছুঁয়ে দিয়ে বলল, 10 টাকা করে দেবে? তবে দুটো নিব। মেয়েটা জবাব দিতে একটু সময় নিল, তারপর হাসি দিয়ে বলল, আচ্ছা নেন। নূর হাসলো। দুটো মালা নিয়ে 100 টাকার নোট মেয়েটার হাতে দিল। মেয়েটা হাসি মুখেই ইনিয়ে বিনিয়ে বলল, আপা এত সকালে তো 100 টাকা ভাঙতি নাই। আপনার কাছে ভাঙতি 20 টাকা নাই? ভাঙতি লাগবে না, তুমি রেখে দাও। মেয়েটার চোখ চকচক করে উঠল। হয়তো আশা করেনি এমন কিছু। নূর নিজেই ছাতাটাও মেয়েটাকে দিল। মেয়েটা নিতে চাইল না। নূর বলল, একটু আগে আপা বললে না, ভেবে নাও এটা বড় আপা ভালোবেসে দিয়েছে। মেয়েটা হাসতেই নূর মেয়েটার চোখের দিকে তাকালো। কি মায়া এই চোখে, কিন্তু কপাল। মেয়েটার এইটুকু বয়সেই পেটের ক্ষুধা মেটাতে কাজ করা লাগছে। জ্যাম ছাড়তে গাড়ি চলতে শুরু করলো। নূর জানালা দিয়ে মাথা বের করে দেখলো মেয়েটা খুশি হয়ে লাফাতে লাফাতে তার থেকেও ছোট একটা ছেলেকে ছাতার টাকাটা দেখাচ্ছে। কিছু একটা বলি আবার নূরের গাড়ির দিকে আঙ্গুল তাক করে দেখাচ্ছে। নূর মুচকি হেসে ঠিক হয়ে বসলো। হাতে থাকা মালাটা নাকের সামনে ধরতেই মিষ্টি একটা ঘ্রাণ তার মন ছুঁয়ে গেল। বকুল ফুলের মালা সুব্রতা আবার খুব প্রিয় ছিল, তাই না? নীরার কথা কর্ণপাত হতেই সে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। নীরা ঘুমু ঘুমু চোখে তার দিকে চেয়ে আছে। নূর নীরার প্রশ্নে জবাব দিল না। চিটার গা এলিয়ে রাস্তার দিকে চেয়ে রইল আনমনে। গাড়িটা কার্জন হলের সামনে দিয়ে ক্রস করতে নূর সোজা হয়ে বসলো। ছলো ছলো চোখ দুটো স্থির করলো রাস্তার দিকে। শেষবার তো এখানেই ঘুরতে এসেছিল ওরা। এই এলাকাটা সম্পূর্ণ পরিচিত তাদের। এখানেই তো প্রায়শই ঘুরতে আসা হতো ওদের। নূর ঠোঁট চেপে দেখতে লাগলো। তার মনে হলো এখন বুঝি শুভ্রতারা ঝাড়বাতি বলে চিল্লাফালা করে উঠবে। নূরের কানে যেন শুভ্রতার কণ্ঠে সেই ডাকটা এখনও বাজছে। সেই জানালা দিয়ে মাথা বের করে তাকালো। সত্যি কি ডাকছি কিনা দেখতে, কিন্তু না। সে হতাশ হলো। ঠোঁট কামড়ে এদিক ওদিক যে কান্না আটকালো। তবুও এক ফোঁটা অশ্রু গাল পেয়ে গড়িয়ে পড়লই। গাড়ি যতই এগোচ্ছে ততই তার কান্না পাচ্ছে। কত স্মৃতি জড়িয়ে আছে এই এলাকায়। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাস্তায় হাঁটা, অরণ্যের সাথে রাস্তায় পার হওয়ার সময় একে অপরের হাত শক্ত করে ধরে রাখা। ভাবতেই নূরের বুকটা হু হু করে উঠল। হৃদয়টা আরও দমে মুচড়ে উঠল যখন দেখলো গাড়িটা সুব্রতার বাড়ির এলাকায় ঢুকছে। নূর অবিশ্বাস্য চোখে বাবার দিকে তাকালো, কিন্তু বাবা তার দিকে তাকালো না। গাড়িটা সুব্রতার বাড়ির গলিতে ঢুকতেই তার হৃদয় যেন থমকে গেল। সে দেখলো সুব্রতার বাড়ির সামনে অনেক মানুষের ভিড়। দূর থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। নূরের হাট দ্রুত বেগে পিট করতে লাগলো। সুব্রতার বাড়ির সামনে গাড়ি থামতেই সে জড়সড় হয়ে বসলো। নিভে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো, এখানে কেন এলে? তাও এত সকালে, কি হয়েছে? কেউ জবাব দিল না। মা বোন বাবা সবাই নামলো, সে নামলো না। নূরজামান নূরের পাশে দরজা খুলে সে আরও ভেতরের দিকে চেপে বসলো। মাথা নেড়ে বোঝালো সে যাবে না। নূরজামান হাত এগিয়ে দিয়ে বলল, বাইরে আয় মা।
নূর ঠোঁট কামড়ে ভীতু নয়নে বাবার দিকে তাকালো, মাথা নেড়ে বলল, আমি যাব না বাবা। আমার মন বলছে ভেতরে গেলেই খারাপ কিছু সহ্য করতে হবে, আমি যাব না। নূরের মন যেন চিৎকার করে তাকে বলছে, ভেতরে যাস না নূর, ভেতরে গেলে এমন কিছু তোর জানা হবে যা তোর সহ্য হবে না, তুই কষ্ট পাবি, যাস না। নূর মায়ের দিকে তাকালো। মা চলো বাড়ি ফিরে যাই, আমি যাব না। নিতা মেয়ের দিকে তাকালেন, তার চোখেও পানি, শাড়ির আঁচলে মুখ গুজে হু হু করে কেঁদে উঠল। নীরাও কাঁদছে, বাবার চোখেও পানি চিকচিক করছে। নূর বুঝলো কিছু একটা হয়েছে যার জন্য সকলের চোখে পানি। নূরের বাবা শীতল গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি থেকে বের হওয়া নূর, চলো আমাদের সাথে। নূর সাহস করে এগিয়ে এসে বাবার হাতটা শক্ত করে ধরল। গাড়ি থেকে বের হতে দাঁড়াতেই বাবা ছাতাটা নূরের মাথার উপর ধরে একসাথে পা বাড়ালো। ভিড় ঠেলে বাড়ির ভেতরে যেতেই নূরের পা থেমে গেল, হাত পা শিরশির করে উঠল অজানা ভয়ে। সামনে একটা খাটিয়ায় কারো লাশ রাখা, তার পাশে চুপ করে বসে আছে কয়েকজন মেয়ে, চারিদিকে মানুষে ভরপুর। নূর লাশটির উপর নজর স্থির রেখে এগিয়ে গেল খাটিয়ার পাশে। কার লাশ এটা? সুব্রতা কোথায়? না জানি তার মনের উপর দিয়ে কি যাচ্ছে। আর একটু এগিয়ে যেতে দেখল পাশে বসে থাকা মেয়েগুলোকে। উপমা, রিদিতা আর শ্রেয়া দাঁড়িয়ে আছে লাশটির কয়েক কদমের দূরত্বে। লাশের মাথার কাছে বসে আছে তিলোত্তমা, যার অশ্রুসিক্ত নেত্রজোড়া স্থির রয়েছে লাশের দিকে। আর রূপা, সে লাশের পায়ের কাছে বসে কি যেন বিড়বিড় করছে। নূরকে দেখতেই রিদিতা আর উপমা নূরের কাছে আসলো, নূরকে জড়িয়ে ধরে হিসকি তুলে কান্না করতে লাগলো। নূর নিঃসংকোচে জিজ্ঞেস করলো, কার লাশ এটা? নূরের প্রশ্নে রিদিতা আর উপমার কান্না তেজ পালো। নূর আবারও জিজ্ঞেস করলো, কার লাশ এটা? বলছিস না কেন? আর সুব্রতা কোথায়? কারো জবাব না শুনতে পেয়ে নূর এবার রেগে গেল। জোর করে ওদের দুজনকে নিজের কাছ থেকে দূরে সরালো। ক্ষিপ্ত হয়ে বলল, কি জিজ্ঞেস করেছি আমি? কার লাশ এটা? রিদিতা এগিয়ে এলো তার কাছে, কান্না ভেজা গলায় বলল, সুভীর। নূরের মনে হলো কেউ যেন তার হৃদয়ে ভোঁতা ছুরি দ্বারা পরপর লাগাতার আঘাত করছে। নূর নিজের কানকে বিশ্বাস করতে পারল না, সে মনে হয় ভুল শুনল। আবারও প্রশ্ন করল, কার লাশ? সুব্রতার। উপমার জবাবে গর্জে উঠল নূর। ঠাটিয়ে এক চড় লাগালো উপমার বাম গালে। সে কিছু বলল না, শুধু কেঁদেই চলেছে। নূর রিদিতা আর উপমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তিলোত্তমার পাশে বসে তিলোত্তমাকে তার দিকে ঘোরানোর চেষ্টা করতে করতে ব্যস্ত কণ্ঠে বলল, টিরু, দেখ দেখ না উপহার দিদি কি সব আজগুবি কথা বলছে। তুই ওদের কিছু বলছিস না কেন? কি রে, কিছু বলছিস না কেন তুই? ক্রোধে চিৎকার করে জিজ্ঞেস করল নূর। তিলোত্তমা নিজের কাঁধ থেকে নূরের হাত সরালো। লাশের মুখ থেকে কাপড় সরাতেই বজ্রহত দৃষ্টিতে তাকালো নূর। প্রিয় বান্ধবী স্নিগ্ধ মুখখানা তার চোখের সামনে ভেসে উঠতে এসে হুড়মুড়িয়ে পিছিয়ে গেল। কাদায় মেখে গেল তার জামা কাপড়। শূন্য দৃষ্টিতে চেয়ে রইল শুভ্রতার মুখ পানে। সে কি স্বপ্ন দেখছে? তবে ঘুম থেকে উঠছে না কেন সে? এত ভয়ানক স্বপ্ন সে দেখতে চায় না। নূর খিলখিল করে হেসে উঠল। তার দিকে বিস্ময় নিয়ে তাকালো উপস্থিত সকলে। নূর উঠে দাঁড়ালো। রিদিতা আর উপমার দিকে চেয়ে বলল, প্র্যাঙ্ক করছিস তাই না? এতদিন রেগে কথা বলছিলাম না বলে প্র্যাঙ্ক করছিস? আমি আর রাগ করে থাকবো না, তোর শুভ্রতাকে বল উঠতে। কেউ কোনো শব্দ করলো না, নিঃশব্দে কাঁদছে সবাই। নূর শুভ্রতার দিকে চেয়ে বলল, শুভি, এই দেখ আমি এসেছি। তুই না বলেছিলি নীরাকে একদিন তোর বাড়িতে আনতে? দেখ আজ নীরাও এসেছে। শুভি, ওঠ না। নূর শুভ্রতাকে ছুতে চাইলে তিলোত্তমা ওর হাত ধরে আটকালো। নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিলোত্তমা বলল, শুভ্রতার ইচ্ছে ছিল তুই যেন এখানে আসিস, ওকে শেষবারের মতো দেখিস, কিন্তু ওকে ছুঁয়ে কথা বলার অধিকার আমি তোকে দিচ্ছি না। দূরে গিয়ে দাঁড়া। নূর ছলছল দৃষ্টিতে তাকালো। দু হাতে তিলোত্তমার দুগাল ধরে হেসে বলল, আমার প্রতি এখনো রাগ তুই? এই দেখ কানে ধরেছি, আর কখনো এমন করব না। নূর শুভ্রতার লাশের দিকে চেয়ে বলল, শুভি, দেখ না তিলোত্তমাও আমার প্রতি রাগ। তুই একটু উঠে বল না যে তুই আর রেগে নেই। ওঠ না। শুভ্রতা উঠল না। বৃষ্টির পানি তার গায়ে যেন না পড়ে, তাই উপরে একটা ছাউনি দিয়ে রাখা। নূর দেখল রেনু বকুল গাছের কাছে দাঁড়িয়ে কান্না করছে। সে রেনুর কাছে গেল। রেনু দুহাত শক্ত করে চেপে ধরে বলল,
রেনু আপা শুভ্রতাকে বলো আমি এসেছি, ও যেন ওর নাটক বন্ধ করে। আমি আর রেগে নেই। রেনু শব্দ করে কেঁদে উঠল। রীতিতা এসে নূরের কাঁধ জাগিয়ে বলল, বুঝতে পারছিস না কেন তুই? শুভি আর আমাদের মধ্যে নেই, সে চলে গেছে। নূর জামটা দিয়ে 3 কদম পিছিয়ে দাঁড়ালো। অশ্রুসিক্ত চোখে মায়ের দিকে তাকালো। তিনি মাথা নেড়ে হ্যাঁ বলতেই নূর অবিশ্বাস্য চোখে মায়ের দিকে চেয়ে রইল। তার মনে হচ্ছে আজ তার মাও তাকে মিথ্যা বলছে। নূর ধপ করে মাটিতে বসে পড়ল। নূরের কানে সুব্রতার সেদিনে কাতর হয়ে বলা কথা আর নিজের বলা কথাগুলোই যেন বাজতে লাগলো।